আজকে আমরা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার এবং তার এইচ ইকুইভ্যালেন্ট সার্কিটস এখানে এক্সপ্লেন করব। ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা কোনো সি অ্যাম্প্লিফায়ার নেব, কমন এমিটার মোড অফ এ ট্রানজিস্টর, আর এই অ্যাম্প্লিফায়ারটার আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস করব, অর্থাৎ কালেক্টর কারেন্ট ভার্সেস কালেক্টর এমিটার ভোল্টেজ প্লট করার পরে সেখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স প্লট করা হবে এবং এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের ওপরে একটা লোড লাইন আমরা প্লট করব। লোড লাইন থেকে আমরা কিউ পয়েন্ট এখানে এক্সপ্লেন করব। কিউ পয়েন্টের রেসপেক্টে একটা ট্রানজিস্টরের মধ্যে যখন তার কারেন্ট এবং ভোল্টেজ ভ্যারিয়েশন হবে সিগন্যাল দ্বারা, কিউ পয়েন্টের যে ডিসপ্লেসমেন্ট এবং তার লিনিয়ারিটি সেটা নিয়ে এখানে টোটালি আমরা তার ডেসক্রিপশন দেব। এরপরেই আমরা ট্রানজিস্টরকে টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে কনসিডার করে যখন স্মল সিগন্যাল ডিলিং ট্রানজিস্টরের দ্বারা হবে সেই সার্কিটটাকে আমরা একটা লিনিয়ার সার্কিট ধরে নিয়ে হাইব্রিড প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে ড্র করা হবে। আর হাইব্রিড প্যারামিটারগুলো আমরা কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে ডিফাইন করব। এরপরেই একটা সি সিম্পল অ্যাম্প্লিফায়ারের হাইব্রিড মডেল আমরা এখানে এক্সপ্লেন করব। হাইব্রিড প্যারামিটারের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা আর অ্যাপ্লিকেশন কোথায় করা যাবে আর কোথায় করা যাবে না এগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। প্রথমেই আমরা একটা সিম্পল ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার যেটা সি মোডে কাজ করছে সেই ধরনের ট্রানজিস্টরের ক্ষেত্রে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক, লোড লাইন, কিউ পয়েন্ট এগুলোকে আমরা ডিফাইন করব। এখানে দেখা যাচ্ছে একটা সি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, সি অ্যাম্প্লিফায়ার অর্থাৎ কমন এমিটার মোড, যেখানে আইসি মানে কালেক্টর কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে প্লট করা হয়েছে ওয়াই অ্যাক্সিসের দিকে, আর কালেক্টর এমিটার ভোল্টেজ ভোল্ট ইউনিটে প্লট করা হয়েছে এক্স অ্যাক্সিসের দিকে। এই দুটোকে প্লট করার পরে আমরা এখানে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে পাচ্ছি। এখানে এগুলো হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। নিয়ারলি প্যারালাল দেখা যাচ্ছে অ্যাক্টিভ রিজিয়ানে, আর স্যাচুরেশন আর কাট অফ রিজিয়ানে এগুলো প্যারালাল থাকে না বা নন লিনিয়ারিটি দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর উপরে লোড লাইন এঁকে নেওয়া হয়েছে। লোড লাইন প্লট করার জন্য যেহেতু লোড লাইন একটা স্ট্রেট লাইন, দুটো পয়েন্টই যথেষ্ট। এখানে একটা এক্সট্রিম লেফটে যে পয়েন্টটা দেখা যাচ্ছে যেটা আইসি অ্যাক্সিসে কাট করেছে লোড লাইন, আর লোড লাইন এক্স অ্যাক্সিসকেও কাট করেছে, এই দুটো পয়েন্ট নিলেই যথেষ্ট। এই পয়েন্ট দুটোকে বার করতে হবে ট্রানজিস্টরের আউটপুট সার্কিট থেকে, আর আউটপুট সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করলে যে কেউ এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পার করে নিতে পারবে।
সেই পদ্ধতি আমরা শিখেছি যে কিভাবে লোড লাইন প্লট করতে হয়। এখন দেখা যাচ্ছে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের যে প্যারামিটার আইবি এখানে যে পরিবর্তনটা করা হয়েছে সেটা হচ্ছে 0.2 মিলি অ্যাম্পিয়ার, তারপরে তার থেকে ইনক্রিজ করে 0.1 মিলি অ্যাম্পিয়ার ইনক্রিজ করে 0.3 হয়েছে, আরও 0.1 মিলি অ্যাম্পিয়ার ইনক্রিজ করে আইভির ভ্যালু 0.4 মিলি অ্যাম্পিয়ার হয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু আইসি বেড়ে যাচ্ছে। এখানে যা আইসি 0.2 এর জন্য 0.3 মিলি অ্যাম্পিয়ারের জন্য আইসি অনেক বেশি, 0.4 মিলি অ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য আইসি আরও বেশি, এবং 0.5 মিলি অ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য কালেক্টর কারেন্ট আরও বেশি। এরকমভাবে কালেক্টর কারেন্টটা ইনক্রিজ করেছে বলে দেখা যাচ্ছে। এবং অ্যাক্টিভ রিজিয়ানে এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো, এই কার্ভটা বা এই কার্ভটা অথবা এই কার্ভটা, এগুলো সব কিন্তু প্যারালাল রয়েছে, এগুলো সব নিয়ারলি প্যারালাল। তাহলে আমরা এটাকে ট্রানজিস্টরের লিনিয়ার রিজিয়ান বলতে পারি। এইবার এই লোড লাইন প্লট করার পরে বিভিন্ন বেস কারেন্টের জন্য যে ক্যারেক্টারিস্টিকগুলো পেয়েছি, সেই লোড লাইনটা ক্যারেক্টারিস্টিককে কয়েকটা পয়েন্টে ছেদ করছে, ইন্টারসেক্ট করছে। সেই পয়েন্টগুলোকে এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে Q1, তারপরে Q2, তারপরে Q3 এরকমভাবে ডিফাইন করা হচ্ছে। এই পয়েন্টগুলো, যে Q3 বা Q4 বা Q5, এই পয়েন্টগুলো হচ্ছে এখানে কিউ পয়েন্ট বা কোশেন্ট পয়েন্ট। আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে নো সিগন্যাল যে আইসি আর ভিসিই, সেটা নিজের ইচ্ছে মতো স্থির করে নিতে পারি। নো সিগন্যাল ভ্যালুতে আইসি আর ভিসিই কত হবে সেটা আমাদের চয়েসের উপর ডিপেন্ড করবে। শুধু চয়েসের উপর ডিপেন্ড করবে নয়, ট্রানজিস্টর যেন সিগন্যাল সুপার ইম্পোজ করার পরে নন লিনিয়ার রিজিয়নে ঢুকে না যায় বা নন লিনিয়ার রিজিয়নে প্রবেশ না করে, সেটা আমাদের চিন্তা ভাবনা করে অ্যাকচুয়াল কোশেন্ট পয়েন্টটা আমরা স্থির করব। এই জন্য এটা চয়েস করার জন্য মেথডটা হচ্ছে লোড লাইনের মিডল পয়েন্টে যে কিউ পয়েন্ট আছে, সেই কিউ পয়েন্টটাকে নো সিগন্যাল ভ্যালু অর্থাৎ আইসি আর ভিসিই এই ভ্যালুটি চয়েস করা উচিত। অর্থাৎ আমরা Q4-কে এখানে কোশেন্ট পয়েন্ট হিসাবে চিহ্নিত করতে পারি, Q3-কেও কোশেন্ট পয়েন্ট হিসাবে বা ভিসিইতে রাখতে পারি। এগুলো প্রায় মিডলের দিকে রয়েছে। আবার Q1 দেখো লোড লাইনের একটা নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু এই পুরো লোড লাইনের, এই যে লোড লাইনটা রয়েছে এর মিডিলের দিকে হলো না। বা এখানে Q5টা যদি নিই, সেটাও কিন্তু এক প্রান্তে চলে গেল। সেই জন্য কি করতে হবে, কোশেন্ট পয়েন্টটা লোড লাইনের যেন মাঝামাঝি থাকে, মিডিলের দিকে থাকে, সেইটা কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ Q4-কে চয়েস করা যেতে পারে, Q3-কে চয়েস করা যেতে পারে। আবার কোশেন্ট পয়েন্টকে এই পদ্ধতি ছাড়াও বায়াস কার্ভ প্লট করার পরে, বায়াস কার্ভ যেখানে লোড লাইনকে ইন্টারসেক্ট করে, সেখান থেকেও কোশেন্ট পয়েন্ট বা কিউ পয়েন্টকে চয়েস করা যেতে পারে। আমরা এখানে বায়াস কার্ভ আঁকিনি, সেই জন্য ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো লোড লাইনের সঙ্গে যে পয়েন্টটি ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টগুলোকে আমরা নো সিগন্যাল ভ্যালু বলছি। আর পার্টিকুলারলি কোনো একটা, সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা পয়েন্টকে কোশেন্ট পয়েন্ট ধরে নেব। এটা মনে রেখে যখন ইনপুটে সিগন্যাল আসবে, অর্থাৎ
বেস কারেন্ট চেঞ্জ করবে, চেঞ্জ করার পরে যেন ট্রানজিস্টার কোনোভাবেই এখানে যে স্যাচুরেশন রিজিয়নটা রয়েছে বা এই নিচের দিকে যে কাট অফ রিজিয়ন রয়েছে সেই রিজিয়নে ঢুকে না যায়। অর্থাৎ ট্রানজিস্টার সবসময় অ্যাক্টিভ রিজিয়নে অন্তত গ্রাফিক্যালি থাকুক। তাহলে আমরা ইনপুটে যে সিগন্যালটা দেব তার রেপ্লিকা হিসাবে আউটপুটে একই ধরনের সিগন্যাল পাবো। যদি ট্রানজিস্টার নন লিনিয়ার রিজিয়নে ঢুকে যায়, অর্থাৎ স্যাচুরেশন বা কাট অফ রিজিয়নে ঢুকে যায়, তাহলে ইনপুটের সিগন্যাল আর আউটপুটের সিগন্যালের শেপ বদলে যাবে। ইনপুটে যে ধরনের সিগন্যাল দেওয়া হচ্ছে আউটপুটে সেই শেপের সিগন্যাল নাও পাওয়া যেতে পারে। আর একটা জিনিস এক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা এই সিগন্যাল ভ্যালুটার অ্যামপ্লিটিউড যথেষ্ট কম ধরে নেব। যথেষ্ট কম বলতে যেন বেস কারেন্টকে চেঞ্জ করে সিগন্যালটা এমন হয়ে না যায়, বেস সিগন্যালের ভ্যালু এতটাই বেশি না হয়ে যায়, বেস কারেন্টকে চেঞ্জ করে সেটা ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো যে একদম প্রান্তে যদি চলে আসে, এই সমস্ত রিজিয়নে যদি চলে আসে, তাহলে স্যাচুরেশন আর কাট অফ রিজিয়নে ঢুকে যাওয়ার চান্স আছে। ডিটেল অ্যানালাইসিস করলে এটা বোঝা যাবে। আমি আস্তে আস্তে আসছি এটাই। এবার কার্ভের এখানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করি। এটা একটা টিপিক্যাল কার্ভ নেওয়া হয়েছে। এই টিপিক্যাল কার্ভে বেস কারেন্টটা এখানে দেখতে পাচ্ছ যে আইবি 0.5, 0.4, 0.3, 0.2 এই ভ্যালুগুলো রয়েছে। লোড লাইনের ক্ষেত্রে লোড লাইন যখন কাট করেছে, অর্থাৎ Q2, Q3 আর Q4, এই তিনটে পয়েন্টের মধ্যে আমরা নো সিগন্যাল ভ্যালুটা নিচ্ছি, Q3 কে চয়েস করছি। নো সিগন্যাল ভ্যালু, যখন সিগন্যাল আসেনি তখন আমরা ধরে নিচ্ছি যে আমরা এমন ভোল্টেজ অ্যাপ্লাই করব বা এমন সার্কিটে এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্স লাগানো থাকবে যে সিগন্যাল না আসা অবস্থায় বা সিগন্যাল যখন অ্যাপ্লাই করা হয়নি তখন ট্রানজিস্টার যে কারেন্ট, আইসি কারেন্ট আর ভিসি ভোল্টেজ দেখা যাবে সেটা Q3 করসপন্ডিং ধরে নাও এখানে 9 ভোল্ট ভিসি হবে, আর এই 32-39 এর মধ্যে কোনো একটা পয়েন্টে এটা ইন্টারসেক্ট করবে। তাহলে এটা হচ্ছে নো সিগন্যাল ভ্যালু। এবার যে সিগন্যালটা দেয়া হচ্ছে এটা খেয়াল করো, এখানে যে সিগন্যালটা দেয়া হচ্ছে সেটা ইনপুটে অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ সে ইনপুটে অ্যাপ্লাই করা মানে বেসের কারেন্টটাকে চেঞ্জ করবে। Q3 করসপন্ডিং যে বেসের কারেন্ট সেটা হচ্ছে 0.3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যখন কোনো সিগন্যাল দিইনি তখন বেসে যে কারেন্টটা যাচ্ছে ডিসি ব্যাটারি থেকে বা ডিসি পাওয়ার সোর্স থেকে সেটা হচ্ছে 0.3 মিলি অ্যাম্পিয়ার। এবার বেসে যখন সিগন্যাল দেয়া হবে বা ইনপুটে সিগন্যাল দেয়া হবে, ইনপুটের সিগন্যালটা এমনই যে বেসের কারেন্টটাকে বাড়িয়ে নিয়ে ম্যাক্সিমাম সেটা 0.4 মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে পারে, আর মিনিমাম যখন এটা সিগন্যালটা মাইনাস হয়ে যাবে 0.3 মিলি অ্যাম্পিয়ার থেকে 0.2 মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যেতে পারে। এরকমভাবে বেস কারেন্টটা ফ্লাকচুয়েট করবে। এবার এই সিগন্যালের ভ্যালুটা এখানে প্লট করা হয়েছে। দেখো এখানটা সিগন্যালের ভ্যালু প্লট করা হয়েছে। কিভাবে প্লট করা হয়েছে দেখো, সিগন্যালটা সাইনুসয়েডাল ধরে নেওয়া হলো, আর এই লোড লাইনের উপর পারপেন্ডিকুলার এখানে তিনটে লাইন ড্র করা হয়েছে। তিনটে লাইন একটা Q3 দিয়ে প্লট করা হলো,
একটা Q2 দিয়ে প্লট করা হলো আর এটা Q4 দিয়ে প্লট করা হলো, পারপেন্ডিকুলার, তিনটে লোড লাইনে পারপেন্ডিকুলার। এটা যে পারপেন্ডিকুলারই টানতে হবে তার কোনো মানে নেই। এই পারপেন্ডিকুলারিটির মধ্যে বেস কারেন্টের কোনো সম্পর্ক নেই, যে এটা জাস্ট বেস কারেন্টটা কোথা থেকে কোথায় গেল, বেস কারেন্ট কোথা থেকে কতটুকু চেঞ্জ করলো সেটা বোঝানোর জন্যই যথেষ্ট। এবার একটু খেয়াল করে দেখো, যখন এই সাইনুসয়েডাল ভোল্টেজ কারেন্টটা যখন বেসে অ্যাপ্লাই করা হবে, যে সিগন্যালটা বেসের সঙ্গে সুপারপোজ করছে ব্যাটারির ভোল্টেজের সঙ্গে বা ব্যাটারি কারেন্টের সঙ্গে এই কারেন্টটাও যোগ হয়ে যাচ্ছে, এর বেস কারেন্টের যে অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ যখন এই 0.1 মিলি অ্যাম্পিয়ার যখন যোগ হচ্ছে তখন 0.3 থেকে 0.4-এ বেস কারেন্টটা বেড়ে যাবে। আর যদি আমরা সাইনুসয়েডাল সিগন্যালটা এখানে আঁকি তাহলে এই Q3 থেকে এটা বেড়ে গিয়ে এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, Q2 তে চলে যাবে। কেন Q2 তে চলে যাবে? কারণ Q2 তো একটা ইন্টারসেকশন পয়েন্ট, যে ইন্টারসেকশন পয়েন্টটা লোড লাইন অন্তত IB ইকুয়াল টু 0.4 মিলি অ্যাম্পিয়ারের জন্য যে ক্যারেক্টারিস্টিক তাকে ইন্টারসেক্ট করেছে। আবার যখন বেস কারেন্ট সাইনুসয়েডাল সিগন্যালে যেটা হয়, আবার জিরো কন্ডিশনে চলে আসে, জিরো কন্ডিশনে চলে আসলে ট্রানজিস্টারের কিউ পয়েন্ট আবার Q2 থেকে Q3-তে ফেরত আসছে। নেগেটিভ ভ্যালুটাই এখানটায় দেখো, নেগেটিভ ভ্যালুতে যখন যাচ্ছে তখন বেস কারেন্টটা কমে যাবে, কমে গিয়ে কত পর্যন্ত যাবে? 0.3 মিলি অ্যাম্পিয়ার থেকে লোয়েস্ট 0.2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে পারে, কারণ বেস কারেন্টের অ্যাম্পলিটিউড হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা এই Q3 থেকে আলটিমেটলি লোয়েস্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে Q4, এখানে পৌঁছাচ্ছে। এবং এই পৌঁছানোর সময় লোড লাইন নয়, আইবিটা এখানে লোয়েস্ট পজিশনে নামলো, তারপরে আবার আইবিটা বাড়তে থাকবে, আবার জিরোতে ফেরত আসবে। জিরোতে ফেরত আসা মানে ট্রানজিস্টার যে আইসি ভার্সেস ভিসি সেটা আবার Q3-তে ফেরত আসবে। অর্থাৎ ট্রানজিস্টারের আইসি ভার্সেস ভিসি এই পয়েন্টটা আইবি যখন ফ্লাকচুয়েট করাচ্ছ বা আইবিতে যখন সিগন্যাল কারেন্টটাকে ভ্যারি করানো হচ্ছে, সিগন্যাল কারেন্ট যখন আইবিকে চেঞ্জ করে দিচ্ছে তখন ম্যাক্সিমাম চেঞ্জ আর মিনিমাম চেঞ্জটা হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। তখন এই Q3 থেকে কোশেন্ট পয়েন্টটা একবার Q2-তে যাবে, আবার Q3-তে ফেরত আসবে, Q4-এ যাবে, আবার Q3-তে ফেরত আসবে। এরকমভাবে ট্রানজিস্টারের কিউ পয়েন্টটা কিন্তু এই লোড লাইনের ওপর দিয়েই ফ্লাকচুয়েট করতে হবে, লোড লাইন ছেড়ে বেরোতে পারবে না। তাহলে ট্রানজিস্টারের কিউ পয়েন্টটা বা আইসি ভার্সেস ভিসি এইটা এই টু অ্যান্ড ফ্রো ফ্লাকচুয়েট করবে Q2 থেকে Q4-এর মধ্যে। মাঝের পয়েন্টটা কোনটা? Q3। মাঝের পয়েন্টটা বলতে এখানে নো সিগন্যাল, অর্থাৎ আইবিতে যখন কোনো সিগন্যাল দাওনি বা সাইনুসয়েডাল সিগন্যালটাকে যদি জিরো করে রাখো তাহলে যে কারেন্ট আর ভোল্টেজটা পাওয়া যায় সেটা Q3 করসপন্ডিং এখান থেকে খুঁজে পাওয়া যাবে। Q3 করসপন্ডিং আইসি ভার্সেস ভিসি এখান থেকে আমরা গ্রাফিক্যালি এটা বার করে নিতে পারবো। এইভাবে আইবি চেঞ্জ করলে কিউ পয়েন্টটা ফ্লাকচুয়েট করে এবং মিডিল পয়েন্টের রেসপেক্টে, মিডিল পয়েন্ট বলতে Q3 রেসপেক্টে কোনো সময় Q2-তে কোনো সময় Q4-এ এটার এই দুটো পয়েন্টের মধ্যে ফ্লাকচুয়েট করবে। এবার কেউ যদি বলে যে আমি যে সাইনুসয়েডাল ভোল্টেজটা ইউজ করেছি সেটা 0.2 নেব, 0.2 মিলি অ্যাম্পিয়ার নেব, যদি এরকম হয় যে এটা 0.1 না নিয়ে 0.2 মিলি অ্যাম্পিয়ার নেব, তাহলে
সে এই Q3 থেকে পৌঁছে যাবে Q1-এ, এখানে পৌঁছে যাবে, এবং Q3 থেকে সব থেকে লোয়েস্ট পয়েন্ট যে Q5 সেটাই পৌঁছে যাবে। কেউ যদি বলে 0.2 না নিয়ে 0.3 মিলি অ্যাম্পিয়ার নেব, যদি 0.3 মিলি অ্যাম্পিয়ার কেউ সাইনুসয়েডাল যে কারেন্টটা আইবিতে দেওয়া হচ্ছে সেটার অ্যাম্পলিটিউড 0.3 মিলি অ্যাম্পিয়ার নেবে, তাহলে এখানে যদি আর একটা এরকম ক্যারেক্টারিস্টিক কার্ভ থাকতো, তাহলে সেই পয়েন্টে হয়তো এটা Q0 বললাম, সেটা থেকে এই পয়েন্টের মধ্যে Q3 রেসপেক্টে ফ্লাকচুয়েট করত। মনে রাখো যে এই কিউটা কিন্তু আস্তে আস্তে নন লিনিয়ার রিজিয়নস বা স্যাচুরেশন রিজিয়নে পৌঁছে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে। কি করে নন লিনিয়ার রিজিয়ন হলো আমি একটু এঁকে দেখাই এটাকে। আইবি যদি বেশি বাড়িয়ে দাও তাহলে এখানে যে পয়েন্ট আরেকটা গ্রাফ পাওয়া যাবে সেটা অন্তত এইরকম দেখতে হওয়া উচিত, এই ধরনের দেখতে হওয়া উচিত। দেখো এইখানের যে গ্যাপগুলো একটু খেয়াল করো, এই গ্যাপগুলো সমান, যেহেতু আইবির চেঞ্জ একই রকম, প্রত্যেকটার আইবির চেঞ্জ কতটা আছে 0.1 মিলি এম্পিয়ার। কিন্তু লোড লাইনের দিকে গ্যাপটা চিন্তা করো, এখানে যে লোড লাইনের যে জন্য যে গ্যাপ বা দুটো কিউ পয়েন্টের গ্যাপ এইটুকু, এখানে এখানে কিন্তু আরেকটু বাড়ছে, এখানে আবার সমান, এখানে সমান, এখানে সমান, এখানেও মোটামুটি সমান, আস্তে আস্তে এবার কিন্তু কমে যাবে, এখানে ঘেঁষাঘেঁষি করে থাকবে, এখানে এখানে কমে গেল, আর এখানে নিচের দিকে এই কাট অফ রিজিয়নে কি হবে আরো কমে যাবে। তাহলে এর পরের যদি আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকি সেটা দেখতে এরকম হওয়া উচিত। দেখো এখানে প্রায় গ্যাপ নেই, পরের যে কিউ পয়েন্টটা তার সঙ্গে গ্যাপ প্রায় 0 হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু নন লিনিয়ার রিজিয়ন, এই জায়গাগুলো কিন্তু নন লিনিয়ার রিজিয়ন। তাহলে লিনিয়ার রিজিয়ন কোনটা? যদি অ্যাক্টিভ রিজিয়ন হয় তাহলেই একমাত্র রিজিয়নটা লিনিয়ার রিজিয়ন হবে। কিউ পয়েন্টটা যদি স্যাচুরেশন আর কাট অফে ঢুকে পড়ে তাহলে সেটা মনে রাখতে হবে নন লিনিয়ার রিজিয়নে প্রবেশ করেছে। অর্থাৎ আইবি যেরকম ভাবে বাড়াচ্ছ আইসি কিন্তু অতটা আর বাড়বে না যদি স্যাচুরেশনে পৌঁছে যাও। মাঝের ক্ষেত্রে কি হবে, এই মিডিল গুলোতে ক্ষেত্রে কি হবে, আইবি যেরকম ভাবে বাড়াবে আইসি প্রপোর্শনালি বাড়বে, সেই জন্য এটাকে লিনিয়ার রিজিয়ন বলা হচ্ছে। অর্থাৎ এই যে তোমরা একটা সূত্র পড়েছিলে আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, সেটা মেনে চলবে। আর যদি স্যাচুরেশনে ঢুকে পড়ো তাহলে এই রিলেশনটা কিন্তু আর হোল্ড করবে না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তাই জন্য ট্রানজিস্টারকে লিনিয়ার রিজিয়নে কাজ করাতে হলে সেটাকে অ্যাক্টিভ রিজিয়নে রাখতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়নে রাখার জন্য নো সিগন্যাল পয়েন্টটাকে লোড লাইনের মাঝামাঝি চয়েস করতে হবে। দ্বিতীয়ত শুধু লোড লাইনের মাঝে চয়েস করলে কিউ পয়েন্টে মাঝে রাখলেই হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে এনশিওর করতে হবে আইবির অ্যাম্পলিটিউড বা সিগন্যালটার ভ্যালু খুব বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে নো সিগন্যাল পয়েন্টের ওপরে আইবি সুপারপোজ করে, বেস কারেন্ট সুপারপোজ করে কিউ পয়েন্টটাকে বাধ্য করবে, ট্রানজিস্টারের রিজিয়নটাকে বাধ্য করবে কাট অফ আর স্যাচুরেশনের রিজিয়নে চলে যেতে বা নন লিনিয়ার রিজিয়নে চলে যেতে। তখন কি প্রবলেম হবে? প্রবলেমটা হবে এই, যেরকম ভাবে আইবি চেঞ্জ করছো আইসি একই প্রপোর্শনেটে চেঞ্জ নাও করতে পারে। অর্থাৎ সাইনুসয়েডাল সিগন্যাল যদি কেউ দেয় তাহলে অ্যাম্পলিফাইড সিগন্যাল হিসাবে সাইনুসয়েডালি পাওয়ার কথা, কিন্তু দেখা যাবে যে কোনো ডিস্টর্টেড সিগন্যাল পাওয়া যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি সাইনুসয়েডাল সিগন্যাল নয়। ফর এক্সাম্পল ধরো এটা ইনপুট সিগন্যাল, আউটপুট সিগন্যাল এরকম পাওয়া উচিত, হয়তো অ্যাম্পলিফাইড আউটপুট সিগন্যাল এরকম পাওয়া উচিত, কিন্তু স্যাচুরেশন কাট অফ রিজিয়নের যদি ঢুকে যায় বা ঠিকঠাকভাবে যদি কিউ পয়েন্ট চয়েস না করো অথবা আইবি অ্যাম্পলিটিউড বেশি হয়ে গেলে
এটা দেখা যাচ্ছে যে এইরকম ভাবে অ্যাম্প্লিফিকেশন হলো, অর্থাৎ যখন স্যাচুরেশন রিজিয়নে ঢুকে পড়লো তখন অ্যাম্প্লিফিকেশন কম, আবার অ্যাক্টিভ রিজিয়নে ঢুকে পড়লে অ্যাম্প্লিফিকেশন বেশি। তাহলে এর অ্যাম্প্লিফাইড রূপ হচ্ছে বা আইসিটা যে পাওয়া যাচ্ছে সেটা এরকম। এটাকে কেউ সাইনুসয়েডাল বলবে না, এটাকে বলবে ডিস্টর্টেড সিগন্যাল, অর্থাৎ যে সিগন্যালটা আমরা ইনপুটে দিয়েছিলাম সেটার রেপ্লিকা হিসাবে ভিসিটাকে বা আইসিটাকে পাওয়া যাচ্ছে না। এই জন্য ফেথফুল অ্যাপ্লিকেশনের জন্য মনে রাখতে হবে আইবি এমনভাবেই ভ্যারি করাতে হবে যেন কখনোই কোশেন্ট পয়েন্টের যে ফ্লাকচুয়েশন এবং ট্রানজিস্টরের যে অপারেটিং পয়েন্ট, সেই অপারেটিং পয়েন্ট যেন কখনোই স্যাচুরেশন বা কাট অফ রিজিয়নে ঢুকে না যায়, এটা যেন লিনিয়ার রিজিয়ন অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়নের মধ্যেই থাকে। তার জন্য দুটো জিনিস অন্তত খুব ভালো করে মনে রাখতে হবে সিই অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, যেটা এর আগে আমি বেশ কয়েকবার বলেছি। এক নাম্বার, লোড লাইনের একদম মিডিলের দিকে কোশেন পয়েন্ট বা নো সেন্স সিগন্যাল পয়েন্টটাকে চয়েস করতে হবে। দুই নাম্বার হচ্ছে ইনপুটে যে বেস কারেন্টটা দেওয়া হচ্ছে, বেস সিগন্যালটা দেওয়া হচ্ছে, তার সিগন্যাল অ্যাম্পলিটিউডটা যথেষ্ট কম যেন হয়। এই দুটো জিনিস খেয়াল রাখলেই ফেথফুল অ্যাপ্লিকেশন করা যাবে, ট্রানজিস্টরকে লিনিয়ার রিজিয়নের মধ্যে কাজ করানো যেতে পারে। এবার আমরা এই অ্যানালাইসিস থেকে ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বার করব, যে কারেন্ট কিভাবে অ্যাম্প্লিফাই হয়। এখানে বেস কারেন্টের যে ফ্লাকচুয়েশন সেটা দেখানো হয়েছে, তোমরা দেখেছো যে তার অ্যাম্প্লিটিউড 0.1 মিলি অ্যাম্পিয়ার। যখন বেস কারেন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছালো, তখন কিন্তু এখানে খেয়াল করো, এখানে পৌঁছানো মানে অ্যাকচুয়ালি এটা Q2 তে পৌঁছানো, আর এখানে থাকা মানে Q3 তে থাকা। আর Q3 করসপন্ডিং যে আইবি সেটা খেয়াল করো, এটা 0.4 কিন্তু। আর Q2 এর করসপন্ডিং যে আইবি সেটা 0.4, আর Q3 এর করসপন্ডিং আইবিটা 0.3 মিলি অ্যাম্পিয়ার, Q4 এর জন্য 0.2 মিলি অ্যাম্পিয়ার, এরকমভাবে এটা পরিবর্তন হচ্ছে। তাহলে সিগন্যাল না দেওয়া অবস্থায় 0.3 বেস কারেন্ট থাকবে, 0.3 মিলি অ্যাম্পিয়ার। হাইয়েস্ট এটা 0.4 পর্যন্ত যেতে পারে, তারপরে আবার ব্যাক করবে 0.3 ওপর দিয়ে 0.2 তে, এরকমভাবে এটা ফ্লাকচুয়েট করছে। এই ফ্লাকচুয়েশনের জন্য কালেক্টর কারেন্টটার কি পরিবর্তন হচ্ছে? কালেক্টর কারেন্ট দেখতে গেলে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর আইসিটাকে লক্ষ্য করো, তাহলেই হবে। এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানো, Q3 থেকে পারপেন্ডিকুলার টানো, আর Q4 এর থেকে পারপেন্ডিকুলার টানো। যখন কোনো সিগন্যাল নেই তখন আইসির ভ্যালু 30 মিলি অ্যাম্পিয়ার। যখন আইবিটা বেড়ে গেছে 0.3 থেকে 0.4 হয়ে গেছে, তখন আইসির ভ্যালু দেখো পয়েন্ট নয় 39 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে, 30 থেকে 39 মিলি অ্যাম্পিয়ার। আইবিটা যখন কমে গেছে, অর্থাৎ 0.4 মিলি অ্যাম্পিয়ার থেকে কমে 0.3 দিয়ে 0.2 হয়ে গেছে, তখন আইসি কি হয়েছে, আইসিটা কমে এখানে চলে এসছে 21 মিলি অ্যাম্পিয়ারে চলে এসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে Q3 থেকে Q2 তে যাওয়া মানে আইসি চেঞ্জ হওয়া 30 to 39। আবার Q3 থেকে ব্যাক করে Q3 দিয়ে ব্যাক করে যখন Q4 এ চলে যাচ্ছে কিউ পয়েন্টটা, তখন করসপন্ডিং যে আইসি কারেন্টটা সেটা 21 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই ব্যাপারটা এখানে পরিষ্কার হলো যে fluctuation of IB will cause a fluctuation in IC.
আইবির ফ্লাকচুয়েশন অ্যাম্পলিটিউড 0.1 মিলি অ্যাম্পিয়ার, আর আইসির ফ্লাকচুয়েশন অ্যাম্পলিটিউড এখানে খেয়াল করো, মাইনাস করলে হয়ে যাবে 30 থেকে 39 কত দূরে, 9 মিলি অ্যাম্পিয়ার, এখানে সেটা দেয়া হয়েছে 9 মিলি অ্যাম্পিয়ার। যদি আইবিটা সাইনুসয়েডাল হয়, অবভিয়াসলি আইসিও এখানে সাইনুসয়েডাল ওয়েভে ভ্যারি করবে বা তারও সাইনুসয়েডাল ফ্লাকচুয়েশন হবে। তাহলে বেস কারেন্ট সাইনুসয়েডালি ফ্লাকচুয়েট করলে আইসিও সাইনুসয়েডালি ফ্লাকচুয়েট করে, যদি ট্রানজিস্টরকে লিনিয়ার রিজিয়নে বা অ্যাক্টিভ রিজিয়নে সবসময় কাজ করাতে পারে। কিন্তু সিগনাল দেয়া হয়েছে 0.1 মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পলিটিউডের, তখন আউটপুটে যে কারেন্টটা সেটার অ্যাম্পলিটিউড ভ্যারি করছে 9 মিলি অ্যাম্পিয়ার অর্ডারে। তাহলে তুমি যেটা দিচ্ছ সেটার অ্যাম্পলিটিউড কত, 0.1 মিলি অ্যাম্পিয়ার, আর যেটার ফ্লাকচুয়েশন পাচ্ছ সেটা দেখো 9 মিলি অ্যাম্পিয়ার। নিশ্চয় এখানে অ্যাম্প্লিফাইড রূপটা দেখা যাচ্ছে বেস কারেন্টের মধ্যে, বেস কারেন্টের থেকে কালেক্টর কারেন্টে। বেস কারেন্টের থেকে দেখো 0.1 থেকে 9 মিলি অ্যাম্পিয়ারে কিন্তু ভ্যারি করে যাচ্ছে। তাহলে কত গুণ ভ্যারি করছে এটা? তুমি বেস কারেন্টের ভ্যারিয়েশনটাকে 0.1 মিলি অ্যাম্পিয়ার করলে কালেক্টর কারেন্ট বা আউটপুট কারেন্ট এখানে বদল হয় 9 মিলি অ্যাম্পিয়ারে। অর্থাৎ যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা এখানে হচ্ছে সেটা হচ্ছে 9 মিলি অ্যাম্পিয়ার বাই 0.1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 90 গুণ ইনপুটের থেকে আউটপুট ফ্ল্যাকচুয়েট করছে, কারেন্টের ফ্ল্যাকচুয়েশনটা 90 গুণ হচ্ছে। এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের একটা ধর্ম, যে এটা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন করতে পারছে। একই রকম ভাবে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনও করা যেতে পারে। কিরকম? এই যে বেস কারেন্টটা পরিবর্তন করছো সেটা তো কোনো ভোল্টেজ সোর্স থেকেই আসছে। ভোল্টেজ তুমি যদি না বাড়িয়ে দাও তাহলে বেস কারেন্ট কিভাবে বেড়েছে, 0.1 মিলি অ্যাম্পিয়ার বাড়লো কিভাবে? তাহলে ইনপুটে একটা ভোল্টেজ বাড়িয়ে তুমি বেস কারেন্ট বাড়িয়ে দিয়েছো, আর কালেক্টর কারেন্ট যার জন্য পরিবর্তন হয়েছে। এই কালেক্টর কারেন্ট যদি পরিবর্তন হয় তাহলে আউটপুটে ভোল্টেজেরও পরিবর্তন হবে। সেখান থেকে দেখা যাবে যে ইনপুটে যদি অল্প ভোল্টেজ পরিবর্তন করো, আউটপুটে একটা বিরাট মাপের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য আরএল অথবা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বড় ভোল্টেজ ড্রপ হবে। সেখান থেকে আমরা আউটপুটের ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনটা ইনপুটের থেকে কত গুণ বেশি হলো বুঝতে পারবো। আর সেটা যদি আমরা ভিসি থেকে বুঝে নিতে চাই তাহলে সেটা করা যাবে। তাহলে এই Q3 থেকে তোমার প্রথমে একটা এখানে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে ভিসি এর উপরে, Q2 থেকে পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, আর Q4 আর Q2, এই Q2 Q3 আর Q4 এই তিনটে থেকেই পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। কিসের উপরে? ভিসি এর উপরে। এরকম ভাবে তিনটে তুমি পারপেন্ডিকুলার ড্রপ করে নেবে। নো সিগন্যাল ভ্যালু মানে এইখানে থাকা, মিডিলে থাকা। তারপরে দেখো আইবিটা বাড়লো, আইবি বার বেড়ে যাওয়া মানে, আমি একটু উপরে নিচ্ছি নো সিগন্যাল পয়েন্টটাকে, এখানটায় নিচ্ছি। আইবি বেড়ে যাওয়া মানে Q2-তে চলে যাওয়া এটা, আর Q2-তে চলে যাওয়া মানে এখানে চলে আসছে, এটা এখানে চলে আসলাম, Q2-তে চলে আসলাম। আবার আইবিটা আবার কোথায় ফেরত নিয়ে আসবে? Q3-তে ফেরত নিয়ে আসবে, অর্থাৎ আমি ভিসিটা ফেরত নিয়ে আসবো আবার এখানে, Q2-র করসপন্ডিং ফেরত নিয়ে আসছি। এবার দেখো আবার Q4-এ চলে যাচ্ছে, এটা Q4-এ চলে গেল, তার মানে এটা পরিবর্তন হয়ে এখানে Q4-এ এখানে চলে আসলাম, এই এটা চলে আসলাম, Q4-এ করসপন্ডিং চলে এসেছি এখানটায়। এবার এটা অর্থাৎ Q4 থেকে আবার Q3-তে ব্যাক করবে, এখানেও তাই হবে, এটা ব্যাক করে আবার এই জায়গায় চলে আসবে। একটু ভালো করে ভেবে দেখো, বেস কারেন্ট যখন বেড়ে গিয়ে কমলো, এটা খেয়াল করো এই কার্ভটা,
এটা বেড়ে গিয়ে কমলো সাইনোসয়েডাল ভোল্টেজটা। এখানে ভিসি দেখো আউটপুট ভোল্টেজ কি করছে, কমে গিয়ে বেড়ে গেল, কিন্তু এখানে প্রথমে কমলো তারপরে গিয়ে এখানে বাড়লো। তাহলে বেস কারেন্ট যদি বেড়ে গিয়ে তারপরে কমে যায়, কালেক্টর ভোল্টেজটা, কালেক্টর এমিটার ভোল্টেজ কমে গিয়ে তারপরে বেড়ে যায়। তার মানে বেশি বেস কারেন্ট মানে কম ভিসি, আর কম আইবি মানে কম বেস কারেন্ট মানে বেশি ভিসি। সুতরাং যদি ইনপুট ভোল্টেজটাকে আমরা খেয়াল করি, আইবিটা বাড়ানো হয়েছে ইনপুট ভোল্টেজ বাড়িয়ে, আর আইবিটা কমানো হয়েছে ইনপুট ভোল্টেজ কমিয়ে। তাহলে ইনপুট আর আউটপুট যদি আমরা আঁকি বা এঁকে নিই, এখানটায় ইনপুটের যদি এরকম একটা কার্ভ পাই ইনপুট ভোল্টেজের, আউটপুটের কার্ভটা কিন্তু ঠিক উল্টো হবে, এরকম হবে। অর্থাৎ এটা বেড়ে গিয়ে কমে গেল আর আউটপুটের ভোল্টেজটা কমে গিয়ে বেড়ে গেল। তাহলে দেয়ার ইজ এ ডেফিনিট ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ইনপুট ভোল্টেজ সিগন্যাল অ্যান্ড দ্য আউটপুট ভোল্টেজ সিগন্যাল। কত ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। এটা মনে রাখবে যে সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ অ্যাম্পলিফিকেশনটাকে দেখি, তাহলে ইনপুটের যে ভোল্টেজ সিগন্যাল সেটার সঙ্গে আউটপুটের ভোল্টেজ সিগন্যালের ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি থাকবে। তার মানে এই নয় যে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন হয়নি। এটার যে অ্যাম্পলিটিউড, ইনপুটের যে অ্যাম্পলিটিউড আর এই ভিসি যে অ্যাম্পলিটিউড অনেক বেশি হবে। এটা এক্সপেক্টেড যে আমরা যদি ফেথফুল অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আউটপুটে ভোল্টেজটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে ইনপুটে অল্প ইনক্রিজ করে তারপরে তুমি যদি কমাও, আউটপুটে কি হবে? অনেকটা ডিক্রিজ করে তারপরে আবার পরে ইনক্রিজ করবে, এরকম হবে। সেজন্য ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যে, সিগন্যাল ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স সি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে থাকে। এটা তোমরা মনে রাখবে। এই হচ্ছে একটা সি অ্যাম্পলিফায়ারের আউটপুট ক্যারেক্টারিস্টিক, তার করসপন্ডিং লোড লাইন, কিউ পয়েন্ট, এবং তার থেকে ইনপুট বেস কারেন্ট আর আউটপুট কালেক্টর কারেন্ট, এই দুটোর কম্পারিজন, এবং ভোল্টেজ সিগন্যালগুলোর ইনপুট আর আউটপুটের মধ্যে যে ফেজ ডিফারেন্স হয় সেটার প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে। কোশেন্ট পয়েন্টের ফ্লাকচুয়েশন এবং লিনিয়ার রিজিয়ন, নন লিনিয়ার রিজিয়ন, এই টোটাল ব্যাপারগুলো এখান থেকে বোঝা গেল। এবার তোমাদের এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো, তারপরে পরের কোনো টপিকে যাব। স্যার ওই যে ওই যেখানে ওই যে কম হচ্ছে মানে আইসি যেখানে কম হচ্ছে আর সে আর ভিসি যেখানে বেশি হচ্ছে, মানে ওটা কিভাবে হচ্ছে বুঝতে পারলাম না, ওটা যদি আরেকবার বলেন, রিপিট করে। ঠিক আছে। যখন বেস কারেন্টটাকে বাড়ানো হচ্ছে, কিরকম ভাবে বাড়ানো হচ্ছে? কোনো সিগন্যাল যখন দাওনি তখন 0.3 মিলি অ্যাম্পিয়ার বেস কারেন্ট, বেসে ভোল্টেজ বাড়িয়ে কারেন্ট বাড়ানো হচ্ছে, কতটুকু বাড়ানো হচ্ছে? 0.1 মিলি অ্যাম্পিয়ার। 0.3 মিলি অ্যাম্পিয়ার থেকে 0.4 মিলি অ্যাম্পিয়ার করা হয়েছে, বেস কারেন্ট বাড়ানো হয়েছে। ডেফিনেটলি ভোল্টেজ তুমি যদি বেসে না বাড়াও তাহলে এই 0.1 মিলি অ্যাম্পিয়ার বাড়েনি। অর্থাৎ তোমাকে বেসে একটা ভোল্টেজ সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে যেটা কিনা বেসের ভোল্টেজটাকে বাড়িয়ে তার কারেন্টটাকে বাড়িয়ে দিয়েছে। কতটুকু কারেন্ট বাড়িয়ে দিয়েছে? কারেন্টের যে অ্যাম্পলিটিউড বেড়েছে সেটা হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার, সেটা এখানে দেওয়া আছে। এই অবস্থা যদি করা হয় তাহলে আমরা এই কার্ভটা থেকে নেক্সট কার্ভে চলে যাব, কারণ
নেক্সট কার্ভটা হচ্ছে আমরা এঁকেছি ক্যারেক্টারিস্টিক কার্ভ, এটা কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভ, মানে 0.3 অ্যাম্পিয়ার থেকে 0.4 মিলি অ্যাম্পিয়ার যদি করে দাও তাহলে তা এই কার্ভ থেকে এই কার্ভে তুমি চলে যাবে। কিন্তু এই কার্ভ থেকে এই কার্ভে চলে যাওয়ার রাস্তা কোথায়, কোন রাস্তা দিয়ে যাবে? অবশ্যই তাকে লোড লাইনের উপর দিয়ে যেতে হবে, কারণ লোড লাইনটা কেভিএল থেকে প্লট করা হয়েছে। অর্থাৎ ট্রানজিস্টারের যদি আইসি ভার্সেস ভিসি কার্ভ দেখি তাহলে তাকে Q3 পয়েন্টে নো সিগনালে ছিল, বেস কারেন্ট যখন বাড়ানো হয়েছে তখন তাকে Q2 পয়েন্টে যেতে হচ্ছে, কারণ Q2টা করসপন্ডিং টু এ বেস কারেন্ট 0.4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ইনক্রিজ করলে Q2 তে যায়। এইবার তুমি এখানে চলে আসো, ভিসি কি হচ্ছে দেখো, ভিসি এর অবস্থা কি হচ্ছে দেখো, Q3 তে ছিল, Q2 তে গেল। তাহলে যদি 9 থাকে তাহলে 6-এর দিকে চলে যাবে, এখানে 9 ভোল্টের থেকে 6 ভোল্টের দিকে এখানে চলে যাবে। কোনটা? ভিসিটা। তাহলে ভিসির ভ্যালু কিন্তু কমে যাবে ফ্রম 9 ভোল্ট টু 6 ভোল্ট। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে পরিষ্কার যে বেস কারেন্ট যদি তুমি বাড়িয়ে দাও তাহলে আউটপুটের ভোল্টেজ ভিসি কমে যাবে, কার্ভ থেকে এটা পরিষ্কার। উল্টো দিকে তুমি যদি Q3 থেকে Q4 এ ব্যাক করো তাহলে তুমি দেখো এখানে ভিসি ওপর তুমি পারপেন্ডিকুলার ড্রপ করো, Q3 থেকে Q4 এ যাওয়া মানে ভিসিটা সাম 9 ভোল্ট টু 12 ভোল্টের আশেপাশে এখানে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে বেস কারেন্ট কিন্তু তুমি কমিয়ে দিলে, Q3 থেকে Q4 এ যাওয়া মানে Q4টা করসপন্ডিং টু কোন বেস কারেন্ট? Q4 is corresponding to a base current 0.2 মিলি অ্যাম্পিয়ার। তার মানে 0.3 থেকে তুমি 0.2 মিলি অ্যাম্পিয়ারে নেমে গেলে, বেস কারেন্ট কমিয়ে দিলে। এখানে কি হলো, ভোল্টেজটা কি হলো, ভিসি ভোল্টেজটা দেখো, Q3 থেকে Q4 এ যেই যাবে এখানে কিন্তু ভিসি ভোল্টেজ চেঞ্জেস ফ্রম 9 ভোল্ট টু 12 ভোল্ট, 9 টু 12 ভোল্টে এখানে ইনক্রিজ করছে, অর্থাৎ 3 ভোল্টের মতো এখানে ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বেস কারেন্ট কমিয়ে দিলে ভিসি ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। তার মানে এই নয় যে কালেক্টর কারেন্ট কমে যাচ্ছে। Q3 থেকে যখন তুমি Q2 তে যাচ্ছ, এখানে খেয়াল করো, এখানে তুমি পারপেন্ডিকুলার এখানেও ড্রপ করেছো, Q3 থেকে যখন Q2 তে যাচ্ছ তখন তোমার বেস কারেন্ট ইনক্রিজ করছে, কালেক্টর কারেন্টও কিন্তু ইনক্রিজ করছে 30 টু 39 মিলি অ্যাম্পিয়ারে এখানে, অর্থাৎ 9 মিলি অ্যাম্পিয়ার ইনক্রিজ করেছে। কমছে কোনটা? ভিসিটা কমে যাচ্ছে বেস কারেন্ট ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে। এটা বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এই কার্ভের মাধ্যমে আমাদের এক্সপ্লেন করতে হবে এবং এখান থেকে আমরা ফেজের যে ডিফারেন্স সেটা বুঝতে পারবো, যে ভোল্টেজের সিগন্যালের জন্য ফেজ ডিফারেন্স একটা হবে। ইনপুট ভোল্টেজ সিগন্যাল আর আউটপুট ভোল্টেজ সিগন্যালের মধ্যে ডিফারেন্স হবে। এবার প্রশ্ন আসবে যে এই Q3-তে কোনো একটা ট্রানজিস্টর তো নো সিগন্যাল ভ্যালুতে Q3-তে থাকে, তাহলে তাকে রাখার জন্য, এখানে রাখার জন্য কোন ডিসি বায়াসিং অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু ক্যালকুলেশন করে বার করতে হবে, যে এই Q3-তে রাখার জন্য, নো সিগন্যাল কন্ডিশনে রাখার জন্য ভিসি রাখতে হচ্ছে 9 ভোল্ট, আর এটাকে আইসি রাখতে হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। ভিসি 9 ভোল্ট আর আইসি 30 মিলি অ্যাম্পিয়ার, এই দুটো ইনফরমেশন থেকে তোমাকে এক্সটার্নাল সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করে জেনে নিতে হবে যে ভিসিসির ভ্যালু কত হলে তুমি এটা করতে পারবে, বা আরএল এর ভ্যালু কত হলে এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবে। এগুলো তোমার এক্সটার্নাল সার্কিট প্যারামিটার কি রয়েছে সেইগুলো তোমাকে স্থির করে নিতে হবে, যে কোথায় কোথায় কি ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই ভিসি ভার্সেস আইসি এটা 9 আর এটা 30 হবে, সেটা তোমাকে
এক্সটার্নাল ব্যাটারি ভোল্টেজগুলো সার্কিট অ্যানালাইসিস করে বার করে ওখানে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। নাহলে উল্টো পাল্টা যদি অ্যাপ্লাই করো ঠিকঠাকভাবে না মেনে, তাহলে লোড লাইন কিন্তু মিডিলে না থেকে দেখা যাবে যে হয়তোবা হয়তোবা এই পাশে অথবা এই পাশে ঢুকে গেছে, অর্থাৎ স্যাচুরেশন কাট অফ রিজিয়ন যেটাকে বলা হয় নন লিনিয়ার রিজিয়ন, এই নন লিনিয়ার রিজিয়নে ঢুকে গেছে। সেখানে যদি নন লিনিয়ার রিজিয়নে ঢুকে যায় তাহলে কি হবে, ইনপুট আর আউটপুট সিগন্যালের মধ্যে আকৃতির পার্থক্য দেখা যাবে, আকারের শেপের ডিফারেন্স চলে আসবে, যেটাকে বলা হয় ডিস্টরশন চলে আসবে। ধরো কেউ এরকম করলো যে এই কিউ পয়েন্টটাকে ঠিক এই জায়গাটায় চয়েস করলো, হতে পারে এই জায়গাটা চয়েস করলো, তাহলে এই জায়গায় যদি চয়েস করে তাহলে বেস কারেন্ট বেড়ে গেলেও কালেক্টর কারেন্ট আর বাড়তে পারবে না এদিকে, কারণ কার্ভগুলো সব এইদিকে, এখানে নেই এই জায়গাটায়। কিন্তু বেস কারেন্ট যখন ডিক্রিজ করবে বেস কারেন্টটা, তখন কালেক্টর কারেন্টটা এখানে ডিক্রিজ করতে পারবে যদি কিউ পয়েন্ট এখানে নাও। আবার তুমি যদি কিউ পয়েন্ট এখানে নাও, বেস কারেন্ট তুমি ইনক্রিজ করালে আইসি বেড়ে যাবে, কিন্তু বেস কারেন্ট এখানে ডিক্রিজ করালেও আইসি আর ডিক্রিজ করতে পারবে না। ফলত এখানে কি হবে, এই ইনপুট বেস কারেন্টটা যদি এরকম ধরনের সিগন্যাল হয়, আউটপুটের সিগন্যালটা এই ধরনের হবে, এটা চেপে যাবে গিয়ে এরকম অ্যাম্প্লিফাই হবে, অথবা এটা উল্টো দিকে অ্যাম্প্লিফিকেশন হবে, প্রথমটা অ্যাম্প্লিফিকেশন হলো, দ্বিতীয়টার অংশটা নেগেটিভ পার্টটা এখানে অ্যাম্প্লিফিকেশন হলো না, এরকমভাবে চলতে থাকবে এরকমভাবে। কিন্তু ইনপুট যে বেস কারেন্টটা সেটা সাইনোসয়েডাল, তাহলে এটা ক্লিপ হয়ে যাবে এখানটায়, এরকম হয়ে যাবে, সেটা ডিস্টর্টেড সিগন্যাল হলো। তাহলে আমরা কিউ পয়েন্টটা চয়েস করব কোথায়, অবভিয়াসলি লোড লাইনের মিডিলের দিকে, এবং সঙ্গে সঙ্গে খেয়াল করব যেন ইনপুট সিগন্যালটা সাফিসিয়েন্টলি লো হয়, যে সাফিসিয়েন্টলি লো বেস কারেন্টটা কোনোভাবেই ট্রানজিস্টার কিউ পয়েন্টটাকে ঠেলে কখনোই স্যাচুরেশন কাট অফ রিজিয়নে ঢুকে না পড়ে, যেটা নন লিনিয়ার রিজিয়ন। তাহলে নন লিনিয়ার রিজিয়নে প্রবেশ না করতে হলে সিগন্যাল ভ্যালুটা, ইনপুট সিগন্যাল ভ্যালুটা অবশ্যই কম রাখতে হবে, লো সিগন্যাল রাখতে হবে বা উইক সিগন্যাল রাখতে হবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। আর স্যার ওই লোড লাইনটা তো ডিসি লোড লাইন হচ্ছে এখানে, কিন্তু এসি লোড লাইন তাহলে কি হবে মানে পাবো কোত্থেকে? এসি লোড লাইন মানে তোমার এই ডিসি সিগন্যালগুলো, ডিসিটাকে বাদ দিতে হবে, ডিসি ভোল্টেজটাকে বাদ দিতে হবে। আচ্ছা, ডিসিটাকে বাদ তাহলে দিতে হবে, তারপরে পাওয়া যাবে এসি। হ্যাঁ তারপরে পাওয়া যাবে। শুধুমাত্র সিগন্যাল নিয়ে যদি আমরা কনসিডার করি, সেখান থেকে পাওয়া যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। ডিসিটা তো বায়াসিং এর জন্য ব্যবহার করা হলো, তাহলে যাবতীয় চেঞ্জগুলোকে প্লট করলে আমরা এসির জন্য গ্রাফ পেয়ে যাব। আর সেটা যদি অ্যাক্টিভ রিজিয়নে থাকে তাহলে এই ধরনের কার্ভ পাওয়া যাবে না, সেখানে লিনিয়ার রিজিয়ন পাওয়া যাবে, যেটার জন্য আমরা হাইব্রিড মডেল পড়বো, বা এইচ প্যারামিটারগুলোকে পড়তে হবে আমাদের, এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পড়বো। নেক্সট পার্টে আমরা চলে আসছি এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রানজিস্টার। প্রথমে বলে দেওয়া আছে স্মল সিগন্যাল অ্যানালিসিস, কারণ আমরা জানি স্মল সিগন্যাল যদি হয় তাহলে ট্রানজিস্টারটা লিনিয়ার রিজিয়নের মধ্যে কাজ করবে,
ট্রানজিস্টরকে লিনিয়ার রিজিয়নে কাজ করালে ফেথফুল অ্যাপ্লিকেশন করা যাবে, ইনপুটের সিগন্যাল ডিস্টর্টেড হবে না, এবং তার সঙ্গে এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা আমাদের জন্য যে সুবিধাজনক জায়গা, সেটা হচ্ছে অ্যালজেব্রাইক ক্যালকুলেশন খুব সুবিধের হয়ে যাবে। যে কোনো লিনিয়ার রিলেশনশিপের জন্য অ্যালজেব্রাইক ক্যালকুলেশন খুব সোজা হয়, এখানেও তাই হবে। এখানে যে মডেলটা দেয়া হবে, মডেল মানে ভেবে নেওয়ার ব্যাপার। এখানটাই ট্রানজিস্টারকে আমরা একটা এমন মডেল ভাববো যেখানে শুধুমাত্র ভেবে নেওয়া হচ্ছে নন লিনিয়ারিটি কোনো জায়গা নেই, শুধু ট্রানজিস্টারটা লিনিয়ার রিজিয়নে কাজ করছে, অর্থাৎ আইসিটা আইবির থেকে পাওয়া যাবে একটা ফ্যাক্টর মাল্টিপ্লিকেশন করার পরে। হয়তো সেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা ধরে নাও 90, তাহলে আইসি সবসময় 90 মাল্টিপ্লাইড বাই আইবি হবে, সবসময় এরকম হবে, তাহলে ক্যালকুলেশনটা খুব সুবিধের হবে। এই ধরনের একটা সিম্পল মডেল যদি ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে আগে থেকেই তোমাকে জানতে হবে যে এই লিনিয়ার রিজিয়নে কাজ করানোর জন্য ট্রানজিস্টারকে কি কি সাপোর্ট দিতে হবে এক্সটার্নালি। আমরা আগেই থেকে ধরে নিচ্ছি যে সিগন্যালটা খুব স্মল এবং ট্রানজিস্টার কোনো সময়ই স্যাচুরেশন কাট অফ রিজিয়নে যাবে না, তবেই এটা ট্রানজিস্টারটা লিনিয়ার সার্কিট হিসাবে কাজ করতে পারে। এই ধরে নেওয়া যে কনসেপ্টটা এবং তার করসপন্ডিং যে মডেলটা এখানে তৈরি করা হবে, সেটাকে বলা হবে এইচ ইকুইভ্যালেন্ট মডেল বা হাইব্রিড মডেল। কেন হাইব্রিড, এটা আস্তে আস্তে আমরা জানবো। ট্রানজিস্টার হাইব্রিড মডেল আমরা এখন পড়ব, এবং এটা এক্সটেন্সিভলি ইউজ করা হয় বিভিন্ন কারণে, অনেক সুবিধে হয় হাইব্রিড মডেলটাই। যেহেতু বুঝতেই পারছো ট্রানজিস্টারকে লিনিয়ার রিজিয়নে কাজ করাতে হবে স্মল সিগন্যাল নিয়ে। এই রিজিয়নটা, এই হাইব্রিড মডেলে কি ধরা হচ্ছে, ট্রানজিস্টারকে মনে করা হচ্ছে একটা ব্ল্যাক বক্স যেটার মধ্যে ডিসি বায়াসিং অলরেডি করা আছে। তাহলে ট্রানজিস্টারের মধ্যে ট্রানজিস্টারটাকে বায়াসিং করা রয়েছে, আমরা ধরে নেব এই হচ্ছে ট্রানজিস্টার বায়াসিং। এখানে একটা গ্রাউন্ড লাইন থাকবে, এইটা বেস, এটাকে যাবতীয় বায়াসিং করা হয়েছে যেরকমভাবে বায়াসিং করলে এটা স্টেবল সার্কিট হয়। ভেতরে ডিসি ব্যাটারি বা অন্য কিছু সমস্ত কিছু রয়েছে, যেরকমভাবে এনপিএন ট্রানজিস্টার বায়াসিং করতে হয় বা পিএনবি হলে তার মতো বায়াসিং করতে হয়। আর আউটপুটের একটা এখানে দুটো লাইন থাকবে, এটা গ্রাউন্ড ধরো। তাহলে এর ভেতরে কি রয়েছে, ব্যাটারি, রেজিস্টর এটসেট্রা সব রয়েছে, যেটা দিয়ে বায়াসিং করা রয়েছে। ধরে নাও এটা সেলফ বায়াসিং আছে। এবার সেলফ বায়াস মেথডে এখানে একটা সিগন্যাল অ্যাপ্লাই করা হবে আর আউটপুটে একটা সিগন্যাল পাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। এবার আমি যদি বলি যে সিই অ্যাম্পলিফায়ার, তাহলে অবভিয়াসলি সেখানে ফেজ ডিফারেন্স ঘটবে, আর ফেজ ডিফারেন্স হলে আমাকে এইভাবে আঁকতে হবে। ইনপুটে যদি আমরা এরকমভাবে আঁকি, তাহলে আউটপুটের ভোল্টেজটাকে এরকমভাবে আঁকতে হয়। যাই হোক, সেটা সবসময় যে এই ড্রয়িংয়ের মাধ্যমে স্কিম্যাটিক ডায়াগ্রাম দিয়ে বোঝাতেই হবে তার কোনো মানে নেই, লিখে দিলেও হবে। তাহলে এই বক্সটার কে আমরা যদি আর না দেখি, ভেতরে ডিসি বায়াসিংগুলোকে যদি না দেখি, রেজিস্টারগুলোকে যদি না দেখি, তাহলে এটাকে বলা হবে ব্ল্যাক বক্স। আমরা ধরে নেব ট্রানজিস্টার ফেথফুল অ্যাপ্লিকেশনের জন্য বায়াসিং করা রয়েছে এর মধ্যে। আর ইনপুটে সিগন্যাল দেওয়ার জন্য দুটো এখানে টার্মিনাল আছে, ইনপুট পোর্ট যাকে বলা হয়, আর আউটপুটে সিগন্যালটাকে রিসিভ করার জন্য বা নেক্সট কোনো ইনস্ট্রুমেন্ট অথবা ট্রান্সডিউসার যাই হোক সেটাতে কাপল করার জন্য এখানে দুটো লিড বার করা আছে, যেখানে আমরা আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট পেতে পারি। সেই জন্য ট্রানজিস্টারকে আমরা
খুব সহজে একটা ব্ল্যাক বক্স আর ইনপুট পোর্ট আর আউটপুট পোর্ট দিয়ে আঁকতে পারি। এক একটা পোর্টে দুটো করে লাইন থাকবে। এই হচ্ছে ব্ল্যাক বক্স। এটার মধ্যে কি আছে আমরা দেখতে যাব না, মনে করব যে কিউ পয়েন্ট লোড লাইনের মাঝামাঝি রাখার জন্য যে বায়াসিং দরকার, তার সঙ্গে সঙ্গে ট্রানজিস্টার এর থার্মাল রানওয়ে না ঘটে সেই জন্য ব্যবস্থা নেওয়া আছে, ভেতরে সার্কিট করা আছে, যাবতীয় ডিসি এর মধ্যে রয়েছে। আমরা এখন এখানে এসি ইনপুটে দেব আর আউটপুট একটা এসি পাবো, এরকম একটা অবস্থা আমরা ধরে নিচ্ছি। আর ভাবনার সুবিধার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি এখানে 3 ট্রানজিস্টার আমরা ব্যবহার করছি। কিন্তু বলে রাখি, যে কোনো মোডেই তুমি হাইব্রিড মডেল তৈরি করতে পারো বা এরকমভাবে ভেবে নিতে পারো। এটাকে বলা হয় ব্ল্যাক বক্স, যেহেতু ভেতরের অংশগুলো আমরা ক্যালকুলেশন করব না। আর এই ইনপুটে যেটা দেখা যাচ্ছে, ইনপুটে কিছু কারেন্ট এখানে দেওয়া হবে, আউটপুটে কিছু কারেন্ট পাওয়া যাবে। ইনপুটে একটা ভোল্টেজ দেওয়া হবে যেটাকে বলা হবে সিগন্যাল ভোল্টেজ ভিআই, আউটপুটে একটা ভোল্টেজ পাওয়া যাবে দুটো পোর্টের মধ্যে, ইনপুট পোর্টের দুটো লাইনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভিআই, আউটপুট পোর্টের দুটো লাইনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভিও। ইনপুটে যে কারেন্টটা সেটা হচ্ছে আই বা I1ও বলা যেতে পারে, আর আউটপুটে যে কারেন্টটা সেটা হচ্ছে আইও। অর্থাৎ আই মানে ইনপুট আর ও মানে সাফিক্সে যেটা লেখা আছে ও মানে আউটপুট, এটা বোঝানো হচ্ছে। এখানে সাফিক্সেরটাই ইনপুট আউটপুট হিসাবে অ্যাব্রিভিয়েট করা আছে ধরে নাও। তাহলে চারটে প্যারামিটার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটো ভোল্টেজ, ইনপুট আউটপুট ভোল্টেজ আর ইনপুট আউটপুট কারেন্ট, এই ব্ল্যাক বক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এবং এই কারেন্ট আর ভোল্টেজগুলো কোনোটাই ডিসি ভোল্টেজ বা কারেন্ট নয়, কারণ ডিসি ভোল্টেজ কারেন্ট এগুলো ধরে নিচ্ছি আমরা ওই কাপলিং ব্লকিং ক্যাপাসিটার আটকে দিয়েছে। শুধুমাত্র এসি সিগন্যাল দেয়া হচ্ছে আর ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার থেকে এসি কারেন্ট, এসি ভোল্টেজ পাওয়া যাচ্ছে। ডিসি পার্টটা এখানে লক্ষ্যই করা হবে না কি করা হচ্ছে, কারণ ডিসিটা ধরে নেওয়া হচ্ছে শুধুমাত্র বায়াসিং এর জন্য ব্যবহার করা হয়েছে বা ট্রানজিস্টারকে কাজ করিয়ে নেওয়ার জন্য ডিসি অ্যাপ্লাই করা হয়েছে, এরকম ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের যেটুকু কাজে লাগবে এসিকে অ্যাম্প্লিফাই করা, যে ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ারের কাজ, সেই কাজে লাগার অংশটাই আমরা এখানে অ্যানালাইসিস করব। কোনো রকম ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজের অংশ আমরা এখানে নেব না। এটাকে ব্ল্যাক বক্স মডেল বলা হচ্ছে। এইবার এই যে কারেন্ট আর ভোল্টেজগুলো তুমি দেখতে পাচ্ছ, চারটে প্যারামিটার এখানে রয়েছে, এই চারটে প্যারামিটার নিজেদের মধ্যে কানেক্টেড। অর্থাৎ তুমি যদি বলো যে ইনপুট কারেন্ট কি অন্য তিনটের ফাংশন, তাহলে অবশ্যই এদের ফাংশন হবে। আবার আউটপুট ভোল্টেজটা কি অন্য তিনটের ফাংশন, তাহলে অবভিয়াসলি ফাংশন হবে। এবং শুধু ফাংশন বললে হবে না, এই ফাংশনগুলো লিনিয়ার ফাংশন। কেন লিনিয়ার ফাংশন আমি বিস্তর আলোচনা করেছি এর আগে। তাহলে এই প্যারামিটারগুলো নিজেদের মধ্যে কানেক্টেড, আর কানেকশনগুলো এরকমই যে এদের লিনিয়ার রিলেশনশিপ রয়েছে। রিলেশনশিপগুলো কেমন এখানে সেটা লেখা আছে। ইনপুট ভোল্টেজটা ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করবে, আউটপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। ইনপুট ভোল্টেজটা ধরে নেওয়া হচ্ছে ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ এই দুটোর উপর ডিপেন্ড করবে। আর আউটপুট কারেন্টটা ডিপেন্ড করবে লিনিয়ারলি অন ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। এই রিলেশনগুলো মনে রাখার জন্য তুমি কি করবে,
তুমি এখানে ভোল্টেজের থেকে মানে ধরে নেবে সব থেকে প্রথমে বেস কারেন্ট দিতে হবে, এবং বেস কারেন্ট কিন্তু এমনি দেওয়া যাবে না। তুমি যদি সিগন্যাল ভোল্টেজ না অ্যাপ্লাই করো তাহলে বেস কারেন্ট কিন্তু প্রডিউস করা যাবে না। সেই জন্য আমার প্রথম প্রয়োজন একটা বেসে কারেন্ট দেওয়ার জন্য একটা প্রয়োজন বেস সিগন্যাল ভোল্টেজ। তাহলে সেটাই হচ্ছে ইনপুট সিগন্যাল ভোল্টেজ ভিআই। এইটা যদি তুমি লিখতে পারো তাহলে পরের অংশগুলো লিখতে আর অসুবিধে হবে না। কিরকম? এই ভিটাকে দেখো, দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ভোল্টেজ আর একটা হচ্ছে কারেন্ট। আর দুটো ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইনপুট একটা আর আছে একটা আউটপুট, আই আর ও। তুমি দুটোকেই পরিবর্তন করে ফেলো, ভি এর জায়গায় আই লেখো, আর এই নিচে আই লেখা আছে তার মানে ইনপুট, এই ইনপুটের জায়গায় তুমি আউটপুট লেখো। তুমি কোনোটাকেই একরকম রাখলে না, ভিটাকে পরিবর্তন করে আই লিখলে, আইটাকে পরিবর্তন করে ও লিখলে, তাহলে এই দুটো লেখা হয়ে গেল। তাহলে ইনপুটে একটা ভোল্টেজ দিতে হবে, অর্থাৎ বেসে একটা ভোল্টেজ কারেন্ট দিতে হবে। সেই কারেন্টের জন্য প্রয়োজন হচ্ছে ভোল্টেজের, সিগন্যাল ভোল্টেজের। সেই সিগন্যাল ভোল্টেজটা তুমি ইনপুট সিগন্যাল ভোল্টেজ হিসাবে এখানে ভিআইটাকে লিখলে। আর ভিআই লেখার পরেই কোনটা আসবে? ভি এর জায়গায় আই লিখবে, আই এর জায়গায় ও লিখবে। আমি মনে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে বলছি, যে ইকুয়েশনগুলো তুমি কি করে মনে রাখবে। এবার তুমি একটা কাজ করো, এখানে বাকি দুটোকে লিখে দাও পরপর। ভি এর পরে কি আসবে? আই আসবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস তো বাদ রয়েই গেছে। দেখো, দুটো জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে ভিআই আর আইও লেখা হয়ে গেছে। এবার আই আসবে আর ভিও আসবে। ভিআই আইও, আই ভিও। এখানে আবার একই জিনিস লেখো, আই ভিও, এটা লিখে ফেলো। এইবার তুমি এখানে লিখবে আই, এইচ আর, এগুলো সব কনস্ট্যান্ট। আই আর এফ ও, আমি সাফিক্সের কথা বললাম শুধু। এইচ বলে যে কনস্ট্যান্টটা আছে তার নিচে সাফিক্সগুলো দেখো বদলে দিয়েছি। কিরকম বদলেছি? প্রথম রোতে আই আর এফ ও একসঙ্গে লিখলে আই আর এফ ও, এরকম লিখে দিচ্ছ তুমি। তারপরে মাঝে একটা করে তুমি যোগ চিহ্ন লিখে দাও এখানটায়। এইভাবে তোমার এই দুটো ইকুয়েশন তৈরি হয়ে গেল। এই দুটো ইকুয়েশন তুমি যদি তৈরি করতে পারো তাহলে এখান থেকে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট তুমি আঁকতে পারবে। একটু ভালো করে খেয়াল করো, এখানে কোনো রকম নন লিনিয়ারিটি নেই, কোনো স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার হাফ, এগুলো কিচ্ছু দেখতে পাচ্ছ না তুমি। এইচ গুলো যদি কনস্ট্যান্ট হয়, ধরো এইচ আইটা কনস্ট্যান্ট, তাহলে বুঝতেই পারছো ভি আই ইজ প্রপোর্শনাল টু আই আই, অথবা আইও ইজ প্রপোর্শনাল টু আই ওয়ান, বা আইও ইজ প্রপোর্শনাল টু ভিও। তাহলে লিনিয়ার রিলেশনশিপ এখানে দেখা যাচ্ছে, কোনো রকম নন লিনিয়ারিটি টার্ম এখানে নিয়ে আসা হয়নি। এবং যে এইচ গুলো লেখা হলো সেগুলো কনস্ট্যান্ট, এগুলোকে বলা হচ্ছে হাইব্রিড প্যারামিটার। আর এখানে যে ভোল্টেজ আর কারেন্টগুলো লেখা হচ্ছে প্রত্যেকটা দেখো স্মল লেটারে লেখা হচ্ছে। স্মল লেটারে লেখা মানে তার মধ্যে কোনো ডিসি পার্ট নেই। যদি আমি ক্যাপিটাল লিখতাম, ক্যাপিটাল ভি লিখতাম, তাহলে বুঝে যেতে এটার মধ্যে ডিসি পার্ট থাকতে পারে, ডিসি পার্ট এর মধ্যে থাকতে পারে। কিন্তু ক্যাপিটাল লেটারে না লিখে আমি স্মল লেটারে লিখেছি, মানে শুধুমাত্র আমি এসির পার্টটা এখানে লিখেছি। তাহলে আমাদের শুধুমাত্র এসি নিয়ে কারবার, সিগন্যাল নিয়ে কারবার। একটা সিগন্যাল দেবো এবং একটা সিগন্যাল পাবো। আর সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা যথেষ্ট কম হবে,
কার তুলনায় কম হবে? যে ফ্রিকোয়েন্সির উপরে ট্রানজিস্টার ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করা যায় না, বা ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ারকে আর ব্যবহার করা যাবে না, ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার ঠিকঠাকভাবে অ্যাম্প্লিফিকেশন করতে পারবে না, সেই ধরনের ফ্রিকোয়েন্সি থেকে আমরা কম ফ্রিকোয়েন্সি রাখবো। ওটাই আমরা পরে আসছি এই লিমিটেশনে। এইবার এই যে এইচ প্যারামিটারগুলো আনা হলো, এই 4টে এইচ প্যারামিটার, এগুলোকে তোমাকে ডিফাইন করতে হবে। তুমি যদি এই রিলেশন লিখে নিতে পারো, তাহলে এখান থেকে ডিফাইন করাটায় কোনো কঠিন ব্যাপারই নয়, খুব সহজ ব্যাপার হয়ে যাবে। কি করে ডিফাইন করবে? আমরা যখন এইচ আই কে ডিফাইন করব, বা এটার নাম তৈরি করার চেষ্টা করব, বা অর্থাৎ কি নাম দেওয়া যায় সেটা তৈরি করার চেষ্টা করব, তখন আমরা ভেবে নেব যে এটা বুঝি নেই, কারণ এইচ আই কে ডিফাইন করতে হবে, এটাকে ডিফাইন করতে হবে। ধরো আমি এটাকে ডিফাইন করবে তুমি, তাহলে তুমি এটাকে নেই বলে ধরে নেবে। এটাকে নেই বলে ধরে নেবে মানে ভিও কিন্তু জিরো করছো তুমি, নাহলে আর কি করে নেই হয়? ভিওটাকে তুমি জিরো ধরছো এখানটায়। তাহলে এইচ আই সমান কত হবে? এইচ আই সমান হয়, এখানে দেখো, এই আই আইটাকে ভি আই এর নিচে পাঠিয়ে দাও, ভি আই বাই আই আই, আই আই এটা হলো। একটু ভালো করে বুঝে দেখার চেষ্টা করো যে ভি আই বাই আই আই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পিডেন্স বোঝায়। ভোল্টেজ বাই কারেন্ট এটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বোঝায়। আমরা ব্রডার সেন্সে রেজিস্ট্যান্স বলছি না, ইম্পিডেন্স বলছি। এবং এই ইম্পিডেন্সটা কোথাকার? যেহেতু ভোল্টেজ আর কারেন্ট দুটোই ইনপুটের, ভি ইনপুট আই ইনপুট, দুটোই ইনপুটের, সেই জন্য এই ইম্পিডেন্সটা ইনপুটের ইম্পিডেন্স। আর আউটপুটের ইম্পিডেন্স হলে কি হতো? ভিও বাই আইও। এটা ইনপুটের ইম্পিডেন্স, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, দ্যাট ইজ ভিআই বাই আইআই। কখন? তুমি তো আগে থেকে ভিওটা জিরো ধরে নিয়েছো, এখানে দেখো ভিওটা জিরো করে দেওয়া আছে। উইথ, কখন জিরো? আউটপুট শর্ট সার্কিটেড। আউটপুটের যদি পোর্ট দুটোকে শর্ট সার্কিট করে দাও, এই যে এটাকে যদি শর্ট সার্কিট তুমি করে দাও, তাহলে ভিওটা জিরো হয়ে যাবে। এখানে শর্ট সার্কিট করে দাও তুমি, তাহলে আউটপুট পোর্ট শর্ট সার্কিটেড করলে ভিওটা জিরো হয়ে যাবে। আর তুমি যদি ইনপুটের পোর্ট শর্ট সার্কিট করে দাও, তাহলে ভিআইটা জিরো হয়ে যাবে, ভিআইটা জিরো হয়ে যাবে। আর তুমি যদি মনে করো যে এই আইআইটাকে জিরো করবে, তাহলে কি করবে তুমি? তাহলে এগুলোকে শর্ট সার্কিট করার দরকার নেই, শর্ট সার্কিট করার দরকার নেই এগুলোকে। তুমি কি করো? ওপেন সার্কিট করে দাও। আইআইটাকে যখন জিরো করবে, এখনো করিনি, যখন জিরো করবে তখন কি করবে? এটাকে ওপেন সার্কিট করে দাও, অর্থাৎ এটা যেন এরকম হবে, এরকম এরকম ওপেন সার্কিট করে দাও। তাহলে কারেন্টটা ঢুকতে পারছে না, কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। তাহলে কারেন্ট জিরো করতে হলে ওপেন সার্কিট করে দাও, ভোল্টেজ জিরো করতে হলে শর্ট সার্কিট করে দাও। এখন প্রয়োজন পড়ছে প্রথমটাকে ডিফাইন করার জন্য ভিওটাকে জিরো করে দাও, তাহলে আউটপুট পোর্ট তোমার শর্ট সার্কিট করতে হবে। যদি ভিআইটাকে জিরো করতে হয়, তাহলে ইনপুট পোর্ট তোমাকে শর্ট সার্কিট করতে হবে। এবার ডেফিনেশনে চলে আসো আবার। তাহলে এই প্রথম রিলেশন থেকে, প্রথম ইকুয়েশন থেকে আমরা যদি এইচ আই কে ডিফাইন করতে চাই, কি করতে হবে? এইচ আই কে বার করতে গেলে অবভিয়াসলি ভি ওটাকে জিরো করতে হবে, তার মানে আউটপুট তুমি শর্ট সার্কিট করে দিয়েছো, আউটপুট পোর্ট শর্ট সার্কিট করে দিয়েছো। আর এইচ আই ইকুয়াল টু কত হবে? ভি আই বাই আই আই। এবার ভি বাই আই মানে ইম্পিডেন্স, ভোল্টেজ বাই কারেন্ট মানে ইম্পিডেন্স। এবং এটা কোথাকার নিচ্ছ? কোথাকার ইম্পিডেন্স নিচ্ছ? ইনপুটের ইম্পিডেন্স নিচ্ছ। এই ইনপুটের ইম্পিডেন্স থেকে এই প্রথম যে লেটারটা আছে আই, সেই আইটাই এই এই সাফিক্সে বসে গেছে এখানটায়, নেমটা এরকম ভাবে করা হয়েছে। এইবার তুমি ধরো পরেরটাকে ডিফাইন করবে, সব একই রকম ভাবে ডেফিনিশন গুলো করা হয়েছে।
এইচ আর কে ডিফাইন করবে, এইচ আর। তাহলে তোমাকে আগে তার জন্য এই আইটাকে জিরো করতে হবে, এইটাকে জিরো করে দিতে হবে। তার মানে ইনপুট কারেন্ট জিরো করতে হবে, অর্থাৎ ওপেন সার্কিট করতে হবে। তাহলে এইচ আর ইকুয়াল টু কত হবে? এইচ আর এই ইকুয়েশন থেকে বলো, ভি আই বাই ভি ও, ভি আই বাই ভিও, হোয়েন ইনপুট পোর্ট ওপেন সার্কিটেড। কেন? তুমি কারেন্টটাকে জিরো লিখেছো তখন। এবার দেখো এই নামটা এইচ আর কেন হলো? যদি ভিও বাই ভিআই হতো, মানে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ হতো, তাহলে এটা ভোল্টেজ গেন হতো। কিন্তু হয়েছে ঠিক উল্টো, অর্থাৎ ভিআই বাই ভিও হয়ে গেছে, আউটপুট বাই ইনপুট হয়নি, ইনপুট বাই আউটপুট ভোল্টেজ হয়েছে। তাহলে এটাকে তুমি রিভার্স ভোল্টেজ গেন বলতে পারো, রিভার্স ভোল্টেজ গেন বলতে পারো। এই রিভার্স ভোল্টেজ গেনের প্রথম যে লেটারটা আসে সেটা হচ্ছে আর, সেই জন্য এর নামটা আর দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ গেন হোয়েন আই ইকুয়াল টু জিরো। তার মানে ইনপুট পোর্ট ওপেন সার্কিটেড, ইনপুট পোর্টে ওপেন সার্কিট করে দেওয়া হয়েছে। কার ক্ষেত্রে? টু এসি, আমরা তো এসির আলোচনাই করছি। নেক্সট এইচ এফটাকে ডিফাইন করো। এইচ এফ ইকুয়াল টু কত হয়? এইচ এফ ইকুয়াল টু হবে আইও বাই আই। তাহলে এইচ এফ ইকুয়াল টু আইও বাই আই। এটা কিন্তু কারেন্ট গেন, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। তাহলে এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেন। এটা রিভার্স না, কিন্তু এটা ফরওয়ার্ড কারেন্ট গেন হোয়েন ভি জিরো ইকুয়াল টু জিরো। না মানে ভি জিরো জিরো মানে আউটপুট পোর্ট শর্ট সার্কিটেড, আউটপুট পোর্ট শর্ট সার্কিটেড। দেখো আউটপুট পোর্ট এখানে শর্ট সার্কিট করা আছে এই চেপ ডিফাইন করার সময়। এবং এটা হচ্ছে কারেন্ট গেন, বুঝতেই পারছো, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, সেই জন্য ফরওয়ার্ড কারেন্ট গেন বলা হচ্ছে। এই এফটাই চলে গেছে এর নিচে, এইচ এর সাফিক্সে প্রথম লেটার। তারপরে এইচ ওটা ডিফাইন করবো আমরা, লাস্ট যে এইচ প্যারামিটারটা, লাস্ট এইচ ওটা ডিফাইন করব। এইচ ওটা ডিফাইন করতে গেলে আমাদের কি করতে হবে? আইও বাই ভিও করতে হবে, আইও বাই ভিও হোয়েন এইটা যখন জিরো, ইনপুট কারেন্টটাকে জিরো। ইনপুট কারেন্ট জিরো মানে ইনপুট ওপেন সার্কিটে রাখতে হবে, ইনপুটটা ওপেন সার্কিট রাখতে হবে এখানে। আর আইও বাই ভিও মানে তোমরা ভি বাই আই কে যদি ইম্পিডেন্স বলো, তাহলে আই বাই ভি কে কি বলবে? অ্যাডমিটেন্স। এখানে দেখো অ্যাডমিটেন্স লেখা আছে, শুধু অ্যাডমিটেন্স। কোথাকার অ্যাডমিটেন্স? এই আই বাই ভি যে অ্যাডমিটেন্সটা সেটা আউটপুটের অ্যাডমিটেন্স, তাহলে এটা বলা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স। এই আউটপুট অ্যাডমিটেন্সের প্রথম লেটারটা হচ্ছে ও, সেই জন্য এখানে এইচ দেওয়া হয়েছে। এরকম ভাবে নেমিং গুলো করা হয়েছে। এবার এই যে মডেল, এই মডেলটাকে হাইব্রিড মডেল কেন বলবে? এই মডেলটাকে তুমি হাইব্রিড মডেল কেন বলবে? খেয়াল করো এই যে এইচ প্যারামিটারগুলো আছে, প্রথম এইচ প্যারামিটারটা হচ্ছে ইম্পিডেন্স, দ্বিতীয় এইচ প্যারামিটারটা ভোল্টেজ গেইন, কোনো ইউনিট নেই এটার, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এইচ এফটার একটা কারেন্ট গেইন, সুতরাং এটারও কোনো ইউনিট নেই। আর লাস্টেরটা ইম্পিডেন্সের নয়, অ্যাডমিটেন্সের ইউনিট এটা, বা ডাইমেনশন অ্যাডমিটেন্সের ডাইমেনশন হয় তাই। তাহলে এই চারটে এইচ প্যারামিটারের মধ্যে দুটোর ইউনিট নেই এবং বাকি দুটোর ইউনিটও আলাদা। তাহলে এদের ডাইমেনশন হচ্ছে মিক্সড বা হাইব্রিড, হাইব্রিড মানে মিক্সড। সেই জন্য এই এইচ প্যারামিটারগুলোকে বলা হয় হাইব্রিড প্যারামিটার। এই জন্য এদের নাম হয়েছে হাইব্রিড প্যারামিটার, যেহেতু এদের কোনো ডাইমেনশনের মিল দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এই মডেলটাকে ইউজ করা হচ্ছে যখন সার্কিটটা
লিনিয়ার সার্কিট এসির ক্ষেত্রে। এবং এই মডেল ছাড়া অন্যান্য মডেলও আছে, কিন্তু এই মডেলের এত পপুলারিটি কেন? কয়েকটা কারণ আছে। এইচ প্যারামিটারগুলো ইজি টু মেজার, মানে খুব তাড়াতাড়ি মেজার করা যায়, আর ম্যানুফ্যাকচাররা এইচ প্যারামিটারগুলোকে সাপ্লাই করে দেয়, সুতরাং আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর এইচ প্যারামিটারগুলো রিয়েল নাম্বার হয়, কমপ্লেক্স হয় না। অডিও ফ্রিকোয়েন্সিতে এগুলো রিয়েল নাম্বার হয়। মানে আমি প্রথমেই বলে রেখেছি, কম ফ্রিকোয়েন্সিতে সেটাকে অডিও ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, কারণ অডিও ফ্রিকোয়েন্সি যথেষ্ট কম, তোমরা জানো 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। আর এই মডেলটা ইউজ করা খুব সুবিধা, যেহেতু নন লিনিয়ারিটি নেই কোনো, এবং এর অ্যালজেব্রিক ক্যালকুলেশন খুব সুবিধের হয়। আর সি কনফিগারেশনের ক্ষেত্রে এইচএফ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি বিটা ভ্যালু দেয়। এইচএফটা অ্যাকচুয়ালি বিটা ভ্যালু দেয়, সেই জন্য একটা প্যারামিটার খুব সহজেই জানা যাচ্ছে। এই চারটে প্যারামিটারের একটা প্যারামিটার যদি সি কনফিগারেশন হবে তবেই। সেই জন্য এইচ প্যারামিটারগুলোকে ব্যবহার করা হয়। কিন্তু এই মডেলের কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো হচ্ছে, এটা লো ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালিড, হাই ফ্রিকোয়েন্সিতে এটা ভ্যালিড নয়, কারণ হাই ফ্রিকোয়েন্সিতে ট্রানজিস্টার ঠিকঠাকভাবে অ্যাম্প্লিফিকেশন করে না। আলফা বিটা ভ্যালুগুলো ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে যায়। তার মেকানিজমের কারণ আছে, কারণ যে টাইম অফ ট্রানজিট অফ ইলেকট্রন অর হোলস, এর থেকে যদি ফ্রিকোয়েন্সির অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সির বা সিগন্যাল ফ্রিকোয়েন্সির টাইম পিরিয়ডটা কম হয়, তাহলে ট্রানজিস্টার ঠিকঠাকভাবে অ্যাম্প্লিফিকেশন করে না। সেক্ষেত্রে বেসের মধ্যে রিকম্বিনেশন বেড়ে যায়, এবং সে কারণে এই মডেলটা তখন চলবে না। তাহলে এর হাই ফ্রিকোয়েন্সি লিমিটেশন রয়েছে, এটা বোঝা যাচ্ছে। এবং সিগন্যালের অ্যাম্পলিটিউড যথেষ্ট যদি বেশি হয়, তাহলে নন লিনিয়ারিটি চলে আসবে, সেখানে কিন্তু এই মডেলটা চলবে না। এখন আমরা এই মডেলের যে সার্কিটটা সহজ করে আঁকা হবে, ওহমিক সার্কিটগুলো আঁকা হবে, সেটা কিভাবে আঁকবো দেখে নিই একটু। আমরা দুটো ইকুয়েশন এখানে দেখেছিলাম, দুটো ইকুয়েশন আমরা তৈরি করেছিলাম। এই দুটো ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। এই সার্কিট এই ইকুয়েশনগুলো থেকেই তৈরি করতে হবে। একটু ধৈর্য ধরে এই ইকুয়েশনগুলো থেকে কিভাবে সার্কিটটা ড্র করা হবে লক্ষ্য করার চেষ্টা করো। ভি আই ইকুয়াল টু এইচ আই, আই আই এইচ আর ভিও। তাহলে এখানে লিখে নিচ্ছি, ভি আই ইকুয়াল টু এইচ আই, আই আই, এটা হচ্ছে এইচ আর ভিও। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা ইনপুটের। আর আউটপুটের কারেন্টের একটা ইকুয়েশন আছে আইও, যেটা দিয়ে, এবং আইওর ইকুয়েশনটা একটু খেয়াল করো, এইচ এফ আই আই এইচ ও ভিও, এইচ এফ আই আই প্লাস এইচ ও ভিও। প্রথমটা আমরা আঁকার চেষ্টা করি, ইনপুটের যে ভোল্টেজটা সেটা। ইনপুটের ভোল্টেজটা দেখো, ইনপুটের যে ভোল্টেজের দুটো পার্ট আছে, ডান দিকে আর এইচএস এ দুটো পার্ট আছে। এই প্রথম পার্টটাকে তুমি ওহম ল দিয়ে ম্যানেজ করতে পারবে, কারণ ওহম লতে বলা ছিল ভি ইকুয়াল টু কারেন্ট মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স, কারেন্ট মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স। তো এখানে তাই আছে, রেজিস্ট্যান্সের জায়গায় কত আছে, এইচ আই আছে। তাহলে এখানে দেখো, এই যে ইনপুট ভোল্টেজটা এখানে দুটো পয়েন্ট রেখেছে, দুটো পোর্ট, একটা পোর্ট দুটো লাইন। আউটপুটেও দুটো পোর্ট রাখা আছে, একটা পোর্ট রাখা আছে, দুটো লাইন রাখা আছে। এটা হচ্ছে ভিও, ভোল্টেজ ডিফারেন্স।
এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইআই, অর্থাৎ ইনপুট কারেন্ট। আর প্রথম অংশটা ম্যানেজ করা হয়েছে কি করে? এই রেজিস্ট্যান্সের জায়গায় এখানে কি আছে? এইচ আই, অর্থাৎ এইচ আই মানের ভ্যালুর একটা রেজিস্ট্যান্স এখানে রাখতে হবে, যার মধ্যে দিয়ে যখন আইআই পাস করবে ভোল্টেজ ড্রপটা কত হবে? এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে এইচ আই মাল্টিপ্লাইড বাই আইআই। তাহলে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ এখানে তৈরি হলো। আর নেক্সট পার্ট, ভোল্টেজের নেক্সট পার্টটা কোথায় যাবে? তুমি এইটাকে কোনোভাবেই ওহমস ল দিয়ে ম্যানেজ করতে পারবে না, ভিআই ইকুয়াল টু এইচ আর ভিও। কারণ ওহমস লতে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স, এটা ম্যানেজ করতে পারবে না এখান থেকে। সেকেন্ড পার্টকে ম্যানেজ করতে পারবে না। তাহলে সেকেন্ড পার্টকে তুমি কি করবে? এখানে একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দাও। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স মানে সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ তৈরি করবে, যে ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে এইচ আর ভিও। যেহেতু ম্যানেজ করতে পারলে না ওহমস ল দিয়ে, সুতরাং এখানে ভোল্টেজ সোর্স দিয়ে ম্যানেজ করতে হবে, যার উপরেরটা বেশি ভোল্টেজ আর নিচেরটা কম ভোল্টেজ, প্লাস আর মাইনাস সাইন এখানে দেওয়া আছে। তাহলে এটা যেন একটা ব্যাটারির মতো কাজ করলো ভোল্টেজ সোর্সটা, এবং যেটা ওই সিগন্যাল যে ব্যাটারিটা বা ভিআইটা ইকুইভ্যালেন্ট যে ব্যাটারিটা, সেটার ভোল্টেজটাকে যেন ড্রপ করিয়ে দিল। কেননা এটার প্লাস ছিল এদিকে, এটার মাইনাস ছিল এদিকে। এই প্লাস যখন এই প্লাসের সঙ্গে আটকানো হচ্ছে, তখন এটা ভোল্টেজ ড্রপ করিয়ে দেবে, কারণ এটা অপোজ করছে। এই যে ভোল্টেজ সোর্সটা এখানে লাগিয়েছো, যার ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে এইচ আর ভিও, যেটা ভোল্টেজ লস করিয়ে দিচ্ছে বা ড্রপ করিয়ে দিচ্ছে। তাহলে ভিআইটা ড্রপের দুটো এখানে জায়গা, একটা হচ্ছে ওহমিক ড্রপ এইচ আই আইআই, আর এইচ আর ভিওটা তুমি ওহমস ল দিয়ে এক্সপ্লেন করতে পারবে না, সেই জন্য এখানে তুমি একটা ব্যাটারি টাইপের বা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিলে, যে ভোল্টেজ সোর্সটা ভিআইটাকে কিছুটা ড্রপ করে দিল। তাহলে ভিআইটা ড্রপ করার জায়গা দুটো, একটা হচ্ছে ওহমিক ড্রপ, আর একটা ড্রপ ডিউ টু এ ব্যাটারি ইন দ্য অপোজিট, কানেক্টেড ইন দ্য অপোজিট ডাইরেকশন। এরকমভাবে তুমি একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিয়ে এটাকে ম্যানেজ করলে। এটা কানেক্ট করে এখানে রেখে দিতে হবে। এই লাইনটা দেখো কমন লাইন, কিন্তু এটা গ্রাউন্ডের লাইন, এটা কমন লাইন। এবার এই কমন লাইনটাকে ঠিক রেখে তোমার এই আউটপুটের যে কারেন্টটা আছে I0, সেটাকে এবার ড্র করার চেষ্টা করতে হবে। একটা আইডিয়াল সার্কিট এখানে এঁকে নিতে হবে। এই আউটপুটের কারেন্টের দুটো ভাগ, অর্থাৎ দুটো লাইন এখানে রয়েছে। ভালো করে ভেবে দেখো, এখানে I0 যেটা যাচ্ছিল, সেটা একটা এই দিক দিয়ে চলে গেল, আর একটা এই দিক দিয়ে চলে গেল। একটা এই দিক দিয়ে এখানে ঢুকে পড়লো, একটা এই সরাসরি এখানে ঢুকে পড়লো। দুটো পার্ট। তাহলে দুটো পার্টের মধ্যে একটা ওহমস ল দিয়ে ম্যানেজ করা যাবে, একটা যাবে না। কোনটা যাবে না? দেখো, এই আই, এখানে একটা I0 আছে, এখানে একটা আইআই আছে, আইও আছে একটা, আই আছে একটা। তাহলে এইটাকে তুমি কোনোভাবে ওহমস ল দিয়ে ম্যানেজ করতে পারবে না, সেই জন্য একটা কারেন্ট সোর্স লাগিয়ে দাও এই জায়গাটা। এখানে একটা কারেন্ট সোর্স লাগানো আছে, যে কনস্ট্যান্ট একটা কারেন্ট তৈরি করে যাচ্ছে, তার ভ্যালুটা হচ্ছে কত? এইচ এফ আইআই। আর নেক্সটটা হচ্ছে দেখো, এই আই আই এর আর একটা I0 এর একটা পার্ট, আইও এর একটা পার্ট হচ্ছে এইচ ও ভিও। এখানে কারেন্ট আর এখানে ভোল্টেজ, সুতরাং কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে রিলেশন, সেটা ওহমস ল দিয়ে মেজার করা যাবে বা ম্যানেজ করা যাবে। তো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে ভিও, এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে ভিও ইকুয়াল টু 1/এইচও, মানে এইচওটাকে ওই দিকে পাঠিয়ে দিলাম, লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, এইচও মাল্টিপ্লাইড বাই আইও। যদিও আইও নয়, আইওর একটা পার্ট এটা, তাহলে আইওর একটা ফ্র্যাকশন, আমি এফ লিখে দিলাম, এটা ফ্র্যাকশন অফ আইও। তাহলে এটা দেখো ওহমস ল দিয়ে ম্যানেজ করা যাচ্ছে কি না। ওহমস লতে কি থাকে? ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স, সেখানে তো তাই আছে, ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট আইও এর একটা ফ্র্যাকশন মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত? 1/এইচও। এখানে খেয়াল করো, এখানে একটা রেজিস্ট্যান্স এখানে আটকানো আছে, সেটা হচ্ছে 1/এইচও। এর মধ্যে দিয়ে যদি আয়ের একটা পার্ট চলে যায়, তাহলে এখানে যে ড্রপটা হবে ভোল্টেজ, সরি, কারেন্টের যে ডিমান্ডটা হবে, সেটা হচ্ছে এইচ এফ মাল্টিপ্লাইড বাই আইআই। ভুল বললাম,
সেখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এইচও মাল্টিপ্লাইড বাই ভিও। কারণ এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কত? ভিও। তাহলে এই ভোল্টেজ ডিফারেন্সের অ্যাক্রসে যদি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দাও যার ভ্যালুটা হচ্ছে 1/এইচও, তাহলে কারেন্ট কত যাবে? ভিও বাই এইচও। তো এখানে তাই আছে, সরি, এখানে ভোল্টেজ ডিফারেন্সটা ভিও আর রেজিস্ট্যান্স হচ্ছে 1/এইচও। তাহলে কারেন্ট কত? ভোল্টেজ বাই 1/এইচও। তার মানে কারেন্টটা গেল এখানে ভিও মাল্টিপ্লাইড বাই এইচও। এই কারেন্টটা এখানে গেল, সেই কারেন্টটা এখানে এই জায়গাটায় লেখা রয়েছে, এখানটা লেখা রয়েছে। তাহলে সেকেন্ড ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ যে কারেন্টের দুটো পার্ট, সুতরাং দুটো লাইন আগে থেকে তৈরি করে নেবে। একটা লাইন তুমি ওহমস ল দিয়ে ম্যানেজ করতে পারবে, আর দ্বিতীয় লাইনটা ওহমস ল দিয়ে ম্যানেজ করতে পারবে না, কারণ দুই দিকেই আই রয়েছে। এটার ক্ষেত্রে দুই দিকেই আই রয়েছে, সেই জন্য তোমার কি করতে হবে, এটা এখানে একটা কারেন্ট সোর্স কানেক্ট করে এটাকে ম্যানেজ করতে হবে। এইটা হচ্ছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল, অর্থাৎ এইচ ইকুইভ্যালেন্ট মডেল ট্রানজিস্টারের ক্ষেত্রে আঁকা হলো। এখানে কোনো ডিসির হিসাব নেওয়া হয়নি। ডিসির যদি কোনো হিসেব আসে বা ব্যাটারি আসে, ভোল্টেজ আসে, সবই আছে, সেগুলোকে আমরা এখানে নেব না, সেগুলোকে আমরা শর্ট সার্কিট করে দেবো যদি ডিসি ব্যাটারি এখানে থাকে। এখানে সমস্তটাই সিগন্যাল কারেন্ট, সিগন্যাল ভোল্টেজ, এই দিয়ে এই সার্কিটটা লিনিয়ার রিজিয়নে স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকা হয়েছে। এটা একটা ইকুইভ্যালেন্ট মডেল ট্রানজিস্টারের, এবং যেটার সাহায্যে অনেক জটিল ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, সেই জন্য এই মডেলটা এখানে আঁকা হয়েছে। এবার তোমাদের কোশ্চেন থাকলে আমাকে বলো।